ধূসরের অপেক্ষা ফুরোচ্ছে না। আর কতক্ষণ বসে থাকবে এভাবে? সে বেজায় বিরক্ত। ফোন টিপতে টিপতে অসহ্য লাগছে এখন। তবুও উঠে রুমে গেল না। আগে ছেলেটাকে দেখবে, তারপর যাবে। এমন কোনো রাজপুত্র যাকে পিউয়ের এত্ত পছন্দ? সে আরেকবার চকচকে সাদাটে হাতঘড়িটা দেখে নেয়। কমসে কম ২০ মিনিট ধরে বসে আছে এখানে। তার অপেক্ষার অবসান ঘটাতে রাশেদ মজুমদার ঢুকলেন, সাথে আনিসের বয়সী এক ভদ্রলোক। কথা বলতে বলতে আসছিলেন দুজন, পেছনে রয়েছে আরও কজন। ধূসর গলার আওয়াজ শুনে বিদ্যুৎ বেগে তাকাল, ভাবল এই বুঝি অনাকাঙ্ক্ষিত প্রত্যাশিত মানুষটি এলো। ওকে বসা দেখি রাশেদ মজুমদার থেমে গেলেন, বললেন, কি ব্যাপার বাবা, তুমি রুমে যাওনি? ধূসর উঠে দাঁড়াল। কিছু দরকার? না, আসলে পরে যাব ভেবেছিলাম। পেছন থেকে নারীটি শুধালেন, ছেলেটিকে দুলাভাই? হুঁ, মিনা আপার মেজ জায়ের ছেলে। ধূসর ওনাকে সালাম দিল। রাশেদ পরিচিত করালেন, উনি হলেন পিউয়ের মামির ছোট বোন রুম্পা, আর ও ওর স্বামী মুস্তাফিজ রহমান। ধূসর হেসে লোকটির সাথে করমর্দন সারল, অথচ তার মন চোখ দুটোই রইল সদর দরজায়। সে রোহানকে খুঁজছে। ছেলেটা কি আসেনি? রাশেদ ওনাদের কাছে ধূসরের প্রশংসাস্বরূপ নানান কথা বললেন। তাদের হয়েও কিছু কথা ওকেও শোনালেন। বিধিবাম একটাও ধূসরের মস্তিষ্কে গেল না। সে উদ্গ্রীব হয়ে বাইরে দেখছে। অনেকক্ষণ গেলেও দরজা দিয়ে কেউ ঢুকছে না, আসছে না। শেষমেশ অধৈর্য হয়ে পড়ল ধূসর। অস্থিরতায় ভেতরটা টইটম্বুর হল। কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করেই বসল, রোহান আসেনি আঙ্কেল? রাশেদ মজুমদার ভ্রু গুটিয়ে বললেন, তুমি রোহানকে চেনো? ধূসর চটপট উত্তর দেয়, পিউয়ের কাছে শুনেছিলাম। আসেনি? আমিই তো রোহান, এই যে আমি। ছোট্ট বাচ্চা কণ্ঠ শুনে ধূসর চোখ নামায়। রুম্পা বেগমের আঙুল ধরে দাঁড়িয়ে সরল চেহারার স্বাস্থ্যবান ছেলেটা হাত উঁচিয়ে বলল, হায়। সাথে ফোকলা 4টে দাঁত বের করে হাসল, মাথা দুলিয়ে বলল, তুমি আমাকে খুঁজছ কেন? ক্রিকেট খেলবে? ধূসর আকাশ ভেঙে ধপ করে মাটিতে পড়ল। হতবাক হয়ে বলল, ওর নাম রোহান? প্রশ্নটাও বেজে বেজে এলো গলায়। রাশেদ বললেন, হ্যাঁ, কেন, তুমি কি ভেবেছ? ধূসরের ভাবনাচিন্তা হজবরল হয়ে আসে। আপনাদের পরিবারে আর কোনো রোহান নেই? বর্ষার খালাতো ভাই? রুম্পা বেগম বললেন, আমিই তো বর্ষার একমাত্র খালা বাবা, আমার এই একটাই ছিলে। তুমি কি অন্য কাউকে খুঁজছিলে? ধূসর আহাম্মক বনে থাকল কিছুক্ষণ। রাশেদ ওর কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বললেন, কিছু হয়েছে? তৎক্ষণাৎ ওপর থেকে খিলখিল হাসি ভেসে আসে। ধূসর চোখ তুলে তাকায়। পিউ হাসিতে নুইয়ে পড়ছে। পাশে অবোধের মতো দাঁড়িয়ে সুপ্তি। ধূসরের বুঝতে বাকি নেই পিউ তাকে কি মারাত্মক লেভেলের বোকা বানিয়েছে। রাশেদ সহ উপস্থিত বাকিদের পিউয়ের হাসিটা মাথার ওপর দিয়ে গেল। তিনি শুধালেন, হাসছ কেন মা? পিউ চটজলদি স্বাভাবিক হল। হাসিটা ঠোঁট দিয়ে চেপে দুদিকে মাথা নেড়ে বোঝাল, কিছু না। তারপর দ্রুত চলে গেল ভেতরে। ধূসর দাঁত চেপে চোখ বোঝে। মনে মনে কষে একটা থাপ্পড় মারে নিজেকে। তার মতো ছেলে কিনা একটা হাঁটুর বয়সী মেয়ের থেকে ধোকা খেল। ছি! পিউ হাসতে হাসতে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। হাঁটু দুটো ভাঁজ হয়ে পেট অবধি উঠে এসেছে। একবার ডান কাত হচ্ছে, একবার বামে। সুপ্তি নির্বোধের মতো দেখল কিছুক্ষণ। কৌতূহলে চোখ পিটপিট করে বলল, ও পিউপু, হাসছ কেন তুমি? পিউ হাসির চোটে কথা বলতে পারছে না। পেট পিঠ ব্যথায় আটসাট, চোখ চিকচিক করছে। শেষমেশ সুপ্তি বিদ্দিষ্ট হল। ছোট মানুষ হলেও মেজাজ উঠল তুঙ্গে। পিউ আপুর এই এক রোগ, হাসি উঠলে আর থামে না। ধ্যাত বলে সে পা ছড়ে ছড়ে বেরিয়ে যায় বাইরে। পিউ তখনও গড়াগড়ি খেয়ে হাসছে। চেষ্টা করছে, চাইছে স্বাভাবিক হতে। অথচ ধূসরের চেহারাটা মনে পড়লেই পেট চিরে খুঁড়ে হাসি বের হয়। এখানে তার কি দোষ? গায়ে হলুদের প্যান্ডেল বড় করে সাজানো হয়েছে উঠোনে। গ্রামের বাড়ি যখন আশেপাশে জায়গা জমির অভাব নেই। কাকভোর থেকেই তার তোড়জোড় শুরু। মশলা বাটাবাটির আওয়াজে পিউয়ের ঘুম সুবিধে হল না। সবাই মিলে আড্ডা দিয়ে রাত করে ঘুমলেও উঠে পড়েছে এখন। বর্ষার রুমে ঘুমিয়েছিল ওরা। পিউ, পুষ্প, বর্ষা এক ঘরে এক বিছানায়। পিউ শোয়া থেকে উঠে বসে, দুহাত মেলা আর মোড়া ভাঙে। হাই তুলতে তুলতে সামনে তাকাতেই দেখল বর্ষা পায়চারা করছে, হাতে ফোন, ব্যস্তভাবে মেসেজ করছে কাউকে। সে দুষ্টু হেসে বলল, সকাল সকাল প্রেমলীলা শুরু, হুঁ হুঁ। বর্ষা কপাল কুচকে তাকায়, ভুল শুদ্ধে দেওয়ার ভঙ্গিতে বলে, মোটেও না, আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছি। আরে থাক বর্ষাপু, এসব বলে লাভ নেই। আমি কি ছোট আছি এখনো? আর তোমারই তো জামাই, নিয়ে যাব না আমরা? আমার চয়েস আবার অত বাজে না, বুঝলে?
চর খাবি? আমি সত্যিই আমার বন্ধুর সাথে কথা বলছি। পিউ সন্দেহী কণ্ঠে বলল, আসলেই? ছেলে না মেয়ে? মেয়ে। এত সিরিয়াস মুড নিয়ে মেয়েরা মেয়েদের সাথে কথা বলে? বর্ষার আনন কয়েক ধাপ কালো করে বলল, কি করব বল? ওর সাথে কথা হয়েছিল, ও আমার বিয়ে, গায়ে হলুদ সবেতে থাকবে, অথচ এখন বলছে আসবে কাল। রাগ হবে না আমার? পিউ বিজ্ঞের ন্যায় মাথা দুলে বলল, অবশ্যই, কেন হবে না? এইটুকু পথ কাল আসবে কেন? আজ আসলে কি হয়? এইটুকু পথ? ও ঢাকা থেকে আসবে পিউ। পিউ ভ্রু উঁচু করে বলল, ওরে বাবা, তাহলে তো অনেক পথ। পুষ্প ঘুম ঘুম কণ্ঠে বলল, সকাল সকাল তোদের ছেলে মেয়ে বিয়ে দেওয়া বন্ধ কর, ঘুমোতে দে আমাকে, এমনিতেই রাতে ঘুমোইনি। বর্ষা বলল, সারা রাত চ্যাটিং করবি আর রাতে মরার মতো ঘুমাবি। অমনি পিউ সচেতন কণ্ঠে শুধাল, সারা রাত কার সাথে চ্যাটিং করেছে আপু? পুষ্পের ঘুম ছুটে গেল, চোখ বড় বড় করে তাকালো, দুদিকে মাথা নেড়ে বর্ষাকে ইশারা করল মুখ না খুলতে। পিউ পেছনে চাওয়া মাত্রই স্বাভাবিক করে ফেলল নিজেকে। বেচারি কিছুই বুঝল না। আলহাদি সরে বলল, ও বর্ষাপু, বলো না। বর্ষা কি বলবে বুঝল না, জোর করে হাসার চেষ্টা করল। এরই মধ্যে পুষ্প ধমক দেয়, তোর জেনে কাজ কি? যা নিচে যা। পিউয়ের চেহারায় মেঘ জমে। সচরাচর পুষ্প তার সাথে উঁচু গলায় কথা বলে না বলে অভিমান হল। আস্তে ধীরে ঘর ছাড়ল। ধমক দিয়ে পুষ্পের নিজেরই খারাপ লাগল। অনুতাপ করে বলল, আহারে, সকালবেলাই বকলাম, থাক, পরে আদর করে দেব। পুষ্প আবার চোখ বন্ধ করে, ঘুমো বেশে। বর্ষা শেষে ফোনে মন দেয়। ও পাশের ব্যক্তিটিকে মেসেজ পাঠায়, আমি অত শত জানি না, বিকেলের মধ্যে তোকে বাড়িতে দেখতে চাই, ব্যাস। পিউ ভাবছে, এক্কেবারে হাবুডুবু খাচ্ছে ভাবনায়। পুষ্প ধমক দিয়ে ঘর থেকে বার করতে পারলেও মাথা থেকে প্রসঙ্গটা বার করতে পারল না। তার জানামতে পুষ্প সদা সিঙ্গেল, কখনো দেখেওনি কারো সাথে কথা বলতে। সাদিব ভাইয়ের সাথে না ওর বিয়ে হবে? তাহলে কি ওনার সাথেই রাত জেগে কথা বলেছে? ওরা কি তাহলে জানে এ ব্যাপারে? তার জানামতে এটা তো কারো জানার কথা নয়। সে নিজেও তো জানত না। যদি না ওই দিন সেজো মায়ের ওয়াশরুমে থালত, তাহলে কার সাথে কথা বলছিল আপু? পিউ ঠোঁট কামড়ে ভাবতে ভাবতে হাঁটছিল। অন্যমানস্কতায় সামনে যে পিলার পড়েছে খেয়াল অবধি পড়েনি। যেই মাত্র মাথাটা ঠুকে যেতে ধরবে, অমনি মাঝপথে হাত রাখল কেউ। পিউয়ের কপাল শুদ্ধ গিয়ে ঠেকল একটা ঠান্ডা হস্ততালুতে। চমকালো, চক্কি টাকালো। ধূসরকে দেখতেই নুইয়ে যায়, দৃষ্টি নামায়। ধূসর হাত নামালো, রেগে বলল, চোখ কই থাকে তোর? দেখে হাঁটতে পারিস না? মানুষ রাত কানা হয় শুনেছি, তুই কি দিন কানা? পিউ নিচু কণ্ঠে বলল, সবে ঘুম থেকে উঠেছি তো, তাই দেখতে পাইনি। বলতে বলতে চোখ তুলল। গলায় মাফলার প্যাঁচানো, গায়ে কালো জ্যাকেট পড়ুয়া ধূসরকে দেখে আটকে গেল দৃষ্টি। কয়েক পলক চেয়ে রইল ওভাবে। ধূসর এদিক ওদিক তাকায়, কিছুতেই ধূসরের সাথে দৃষ্টি মেলানো যাবে না এমন। পিউ ধূসরের আপাদমস্তক দেখল, বরাবরের মতোই ঘোষণা করল, ধূসর ভাই তার দেখা শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। কালো জ্যাকেটে কাউকে এত মারাত্মক লাগতে পারে? পারেই তো, এই যে ধূসর ভাইকে লাগছে। পিউ অভিভূত হয়ে তাকিয়ে রয়, জিভ খসে বেরিয়ে আসে। আপনি এত সুন্দর কেন ধূসর ভাই? ধূসর চট করে তাকায়, চোখ ছোট করে বলে, কি? পিউ হুশে আসবেই ভ্যাবাচ্যাকা খায়, পলক ঝাপটে বলে, না, মানে হয়েছে কি? কথা খুঁজতে মাথা চুলকালো, গোছা চুল এসে পড়ল চোখের পাশে। সবে ঘুম ভামা এলোমেলো কেশ, ফোলা মুখ চোখের পিউকে মনোযোগ দিয়ে দেখল ধূসর। শুকনো ঢোক গিলল দুপরপর। পিউয়ের চোখ ঢেকে যাওয়া চুল সরিয়ে গুঁজে দিল কানে। পিউ স্তব্ধ হয়ে তাকালো। চাউনিতে ধূসর অপ্রস্তুত হয়ে পড়ে, গলা ঝেড়ে বেরিয়ে যায় সদর দরজা থেকে। এই পিউ, তোকেই তো খুঁজছিলাম, কোথায় থাকিস তুই? পিউ বিস্ময়াকুল হয়ে দেখছিল তার ধূসর ভাইয়ের প্রস্থান। সাদিফের হঠাৎ কথায় ধ্যান ভাঙে, সম্বিত ফেরে। সাদিফ কাছে এসে দাঁড়ায়। ফ্রেশ হয়েছিস তুই? পিউ দুদিকে মাথা নাড়ে। এই বাড়িতে সুন্দর একটা বাগান আছে শুনলাম, চল দেখে আসি। সাদিফের উদ্বলিত ভঙ্গি, চেহারাতেও হাসি লেপটে আছে। গ্রামে এসে প্রচণ্ড এনজয় করছে। শীত শীত ব্যাপারটাও দারুণ এখানে। যতই শীত হোক, ঢাকায় অতটা বোঝা যায় না। পিউ বলতে গেল, কিন্তু আমি তো। পথিমধ্যে বলল, আরে কিন্তু টিন্তু বাদ, চল তো। পিউয়ের কথা পাত্তা পায় না, রীতিমতো হাত টেনে টুনে নিয়ে চলল। আমজাদ আর আফতাব সিদ্দার রাশেদের সঙ্গে সঙ্গে এলিয়েছেন। আনিস আর তিনি গতকাল রাতেই পৌঁছেছেন এখানে। রাশেদ বয়সে অনেক ছোট তার। দুলাভাইকে একদম নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন রাশেদ। যে কোনো ভালো মন্দ কাজের পরামর্শ নেন, এখনও নিচ্ছেন।
কি মেনু করলে ভালো হবে, কোন দিকে গেট করবেন, সব বুঝে নিচ্ছেন। ধূসর এসে তাদের কাছে দাঁড়াল। প্যান্ডেলের বাইরে বাবুর্চিখানা বসবে এখানে। বিশাল বিশাল হাঁড়ি পাতিল জমা হচ্ছে সেখানে। মুত্তালিব ওকে দেখতেই বললেন, কি ব্যাপার ধূসর, এত সকালে উঠলে যে? বুঝেছি, আওয়াজে ঘুম ভেঙেছে তাই তো। ধূসর শুভ্র হেসে বলল, না আঙ্কেল, আমি সকালেই উঠি। বাহ, বেশ ভালো গুণ। এরপর ধূসরের কাঁধ আগলে হাঁটতে হাঁটতে বললেন, আমার তোমাকে দারুণ লেগেছে বুঝলে, একটা ব্যাপার পেয়েছি তোমার মাঝে। ধূসর এবারেও হেসল। তিনি বললেন, তা বাবা, ফিউচার প্ল্যান কি তোমার? রাজনীতি করছো শুনলাম। জি। আমার রাজনীতির প্রতি তরুণ বয়স থেকেই আলাদা ঝোঁক ছিল বুঝলে, করেছিলাম কিছুদিন। তাই? তাহলে কন্টিনিউ করলেন না কেন? মুত্তালিব শ্বাস ফেলে বললেন, কি করে করব বলো দেখি, বিয়ে তো নিজেরা পছন্দ করে করেছিলাম। আমার শ্বশুরমশাই মেয়ে দেওয়ার আগেই শর্ত ছুড়েছেন, কিছুতেই ওসবের কাছে ঘেঁষা যাবে না। অগত্যা আমিও আর এগোইনি, ভালোবাসাটাকেই বেছে নিয়েছি। তবে তোমার বাবারটা মন্দ লাগছে না, ব্যবসা রাজনীতি সব এই কাঁধে। মুত্তালিব হাসলেন, অথচ ধূসরের মুখে পরতে পরতে অন্ধকার ছেয়ে এলো। ভবিষ্যতের কোনো এক ভাবনায় আকুল হয়ে ওঠে মস্তিষ্ক। তার রাজনীতি শেষমেশ তারই প্রতিকূলে যাবে না তো? আচ্ছা ধূসর, বলো তো বাবা, কোন দিকে স্টেজটা করলে ভালো হবে? বামে করব নাকি ডানে? ডানে আবার সদর গেটটার সামনে পড়ে, কি করা যায় একটু বুদ্ধি দাও তো। ধূসর দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে ধাতস্থ করে, নিচের ঠোঁট কামড়ে আশপাশ দেখে। হুট করে নজর আটকায় সাদিফ আর পিউয়ের দিকে। হাত ধরাধরি করে হাঁটছে তারা। ধূসরের কপালে ভাঁজ পড়ল, আগ্রহভরে চেয়ে রইল। পিউ সাদিফের দীর্ঘ কদমের সঙ্গে কুলোতে না পারলেও তাল মেলাচ্ছে। মূলত সাদিফটাই টেনে নিচ্ছে ওকে। তার মাথায় তখনও ঘুরছে ধূসরের কথা। ইদানিং ধূসর যা যা করছে ৩ বছরে করতে দেখেনি। মানুষটা বিদেশ থেকে ফিরে মধু মিশিয়ে কথা বলত, হুঠার বদলে গেল, ধমকাত, চোখ রাঙাত। তারপর এতদিন ধরে ভালো করে কথাও বলেনি, তাকানো তো দূর, অথচ এখন প্রায়ই চোখাচোখি হচ্ছে। বেখেয়ালে তাকালেও দেখছে ধূসর তার দিকে তাকিয়ে, যেন সবসময় ওকেই দেখছে। কি মানে এসবের? বিভ্রান্ত পিউয়ের ভাবনার সুতোতে টান লাগে সাদিফের উঁচু কণ্ঠে। তড়িৎ বেগে ঘুরে তাকায় সে। সাদিফ হাত ছেড়ে দূরে গিয়েছে, অথচ সে খেয়ালও করেনি। পিউ আহত শ্বাস নেয়, বিড়বিড় করে বলে, হায় রে ধূসর ভাই, আপনার জন্যে আমার ধ্যান জ্ঞান ডিভোর্স দিল আমাকে। উঠোনের পাঁচিল জুড়ে অসংখ্য মর্নিং গ্লোরিস ফুটেছে। শ্যাওলা পড়া দেয়ালে নীল রং বেশ লাগছে দেখতে। এছাড়াও আশেপাশে গাঁদা, গোলাপ, ডালিয়া গাছের চারা লাগানো। কিছুটে ফুল ফুটলেও কিছুটে কলি এসেছে সবে। সাদিফ মর্নিং গ্লোরির কাছে এগিয়ে যায়, পকেট থেকে ফোন বের করে ফটাফট কিছু ছবি তোলে। মুগ্ধ হয়ে আওড়ায়, সুন্দর না? পিউ ছোট করে বলল, হুম। সাদিফ একটা ফুল ছিঁড়ে হাতে নেয়, এগিয়ে আসে, হুট করে পিউয়ের কানে গুজে দেয়। আচমকা ঘটনায় পিউ বিভল হয়ে তাকায়। তৎক্ষণাৎ দূরে দাঁড়ানো ধূসরের হাত মুঠো হয়। সাদিফ বিমোহিত হেসে বলল, ফুল গাছে সুন্দর জানি, অথচ আমার মনে হচ্ছে ওকে তোর চুলে বেশি মানিয়েছে। পিউ হেসে বলল, থ্যাংক ইউ। সাদিফ দোলনা দেখিয়ে বলল, চল ওদিকে যাই। আবারও তার হাত ধরে সাদিফ। পিউ আনন্দ সমেত এগোয়। সাদিফ ওকে বসালো, সামনে এসে ফোন উঁচিয়ে বলল, তুই বস, আমি ছবি তুলে দিচ্ছি। পিউ তড়ঘড়ি করে উঠে দাঁড়ায়, আপত্তি করে বলে, না না, আমি চুলটাও আঁচড়াইনি, এভাবে ছবি তুলবেন না ভাইয়া, বিশ্রী আসবে। কে বলল? সুন্দর লাগছে তো। পিউ দুদিকে মাথা নাড়ে, না, এক কাজ করি, আপনি অপেক্ষা করুন, আমি যাব আর আসব। কোথায় যাবি? সেজেগুজে আসি? সাদিফ তবদা খেয়ে বলল, হ্যাঁ, আসছি, দাঁড়ান। পিউ উঠতে নিলেই সাদিফ বাধা দিল, না, এভাবেই ভালো লাগছে, চুপচাপ বস। পিউ করুণ কণ্ঠে বলল, অন্তত একটু লিপস্টিক দিয়ে আসি ভাইয়া। সাদিফ হাঁটু মুড়ে বসে ক্যামেরা অন করল, কথাটায় চোখ রাঙিয়ে বলল, তুই চুপ করে বসবি তো? পিউ ঠোঁট উল্টে বসে থাকে। সাদিফ ফোন চিৎকাত করতে করতে বলে, পোজ দে। পিউ দোলনায় পা ঝুলিয়ে বসে বসে পোজ দেয়। মুত্তালিব নিষ্পৃহ ধূসরকে বললেন, কি ধূসর, বলো কিছু? জবাব এলো না, শুনেছে কিনা সন্দেহ। তিনি এবার উঁচু স্বরে ডাকলেন, এই যে ধূসর বাবা। ধূসর নড়ে ওঠে, ডাকটা পিউ অবধি পৌঁছে যায়। ক্যামেরা থেকে চোখ সরিয়ে সেদিকে তাকায়। ধূসর এদিকেই চেয়ে, শক্ত চিবুক, হাড় হিম চাওনি। তুমি তো কিছু বলছো না, কোন দিকে করতে বলবো? ধূসর জিভ দিয়ে ঠোঁট ভেজায়, হাসার চেষ্টা করে বলে, বাম দিকে ভালো হবে। মুত্তালিবের পছন্দ হল, তাহলে এটাই পাকা, কি বলো? জি। মুত্তালিবের কাঁধে প্যান্ডেলের দায়িত্ব বর্তেছে,
দ্বিধায় ভুগছিলেন কি করবেন সে নিয়ে। একটু আইডিয়া পেয়ে ধূসরকে রেখেই দ্রুত এগোলেন ভাইকে জানাতে। এরপর আরেকবার পিউয়ের দিক তাকালো ধূসর। দৃষ্টি অদ্ভুত, দুর্বোধ্য। লম্বা পায়ে ফের ঢুকে গেল বাড়িতে। পিউয়ের মাথা ভেদ করে গেলেও সে ধরফর করে উঠে দাঁড়ায়। কাজে ব্যাঘাত ঘটে সাদিফের। শুধল, কি হলো? আর তুলতে হবে না ভাইয়া, থাক এখন। কোনো মতে বলেই সেও ঘরের দিক ছোটে। সাদিফ কিছুই বোঝেনি। ওদিকটায় কতক্ষণ চেয়ে থেকে ফোনের স্ক্রিন সামনে ধরল। এতক্ষণ ধরে তোলা পিউয়ের ছবিগুলো দেখতে দেখতে চশমাতা ঠেলে মুচকি হাসল। পিউ প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে উকি মারছে। রাতে ধূসরকে কোন ঘরে থাকতে দিয়েছে সে জানে না। গ্রামের বাড়ির হাড় কাঁপানো ঠান্ডায় সেই যে খেয়ে রুমে গেল, লেপের তলায় ঢুকল আর বেরোই হয়নি। তাই এখন তিনতলার প্রত্যেকটি ঘর খুঁজে মরতে হচ্ছে। ধূসর ভাই তখন ওভাবে তাকালেন কেন? কেন ওরকম করলেন? তিনি কি রাগ করেছেন? জানতেই হবে, না হলে আজ দুপুরে ভাত খেলেও হজম হবে না। পিউ ক্লান্ত হল, হার মানল। তবুও ধূসরকে পাওয়া গেল না। লোকটা তো বাড়ির ভেতরেই এসেছে দেখল, গেলটা কোথায় তাহলে? ছাদে? হ্যাঁ, ওখানে থাকতে পারে। সঙ্গে সঙ্গে পিউ ধূপধাপ পা ফেলে ছাদের দিকে ছুটল। ধূসর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। কুয়াশা কেটে অল্পস্বল্প রোদের দেখা মিলেছে। সরাসরি পিঠে এসে লাগছে তার। হাত ভর্তি কাপড় নিয়ে সিঁড়ি বেয়ে উঠল শান্তা। সবগুলো আধা শুকনো, এখন রোদে দিলে বাকিটাও শুকিয়ে যাবে। ছাদে আসতেই ধূসরকে দেখে থমকালো সে। ধূসর পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিল। শান্তা গুটিয়ে আসে, মাথায় ঘোমটা টানে। সুধীর পা ফেলে আস্তে আস্তে দড়িতে কাপড় মেলে দেয়। মাঝে মাঝে আর চোখে দেখে নেয় তাকে। ধূসর হঠাৎই ঘুরে তাকাল। অমনি চোখাচোখি হল দুজনের। চটপট আঁখি ফেরাল শান্তা। অপ্রতিভ হয়ে পড়ল। কি করবে, কোথায় তাকাবে? নার্ভাসনেসে মাথা নুইয়ে মেলে দেয়া কাপড়টা গোটাল, পরপর আবার মেলল। ধূসর দেখেও দেখল না ওসব। পকেট থেকে ফোন বের করে নিউজ ফিড অন করল। শান্তার কাজ শেষ, অথচ যাচ্ছে না। ক্ষণে ক্ষণে চোরা চোখে তাকাচ্ছে তার দিক। ধূসরের বিজতে বাকি নেই। ফোন থেকে চোখ তুলল এবার। মেয়েটার খুসখুস করা দেখে প্রশ্ন করল, কিছু বলবে? হঠাৎ প্রশ্নে শান্তা ভরকে যায়। নীরব পরিবেশে ধূসরের গভীর স্বর তার লোম কাঁপায়। ঘন ঘন দুদিকে মাথা নেড়ে বোঝায় না। ধূসর সোজা সাপটা শুধাল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? শান্তার মুখশ্রী থমথমে হল। আস্তে করে বলল, যাচ্ছি। নিচে নামতেই পথে বাঁধল পিউ। সে দুরন্ত পায়ে আসছিল। ওকে দেখেই দাঁড়িয়ে যায় সে। একবার ওপর দিক চেয়ে বলে, ছাদে যাচ্ছ পিউপু? পিউ ব্যস্তকণ্ঠে বলল, হ্যাঁ, সর সর। শান্তা হাত দিয়ে রাস্তা আটকে বলল, যেও না, উনি নিষেধ করেছেন,